আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে শুধুমাত্র এসপিটি এন ভ্যালু দিয়ে বিকাশ ফাইলের ফাইল ক্যাপাসিটি বের করা যায়। রেফারেন্স হিসেবে আমরা ব্যবহার করব বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড 2020 এডিশন। ফাইল ফাউন্ডেশন নিয়ে এটি দ্বিতীয় আলোচনা। সর্বশেষ যে আলোচনাটি করা হয়েছে সেখানে আমরা এসপিটি এন ভ্যালু থেকে কাস্টিং সিটু ফাইলের ফাইল ক্যাপাসিটি কিভাবে বের করতে হয় এটা আমরা দেখছি। প্রথম আলোচনাটির জন্য আমরা যে বোর্ডলগটি ব্যবহার করছি, যে বোর্ডলগ থেকে আমরা ডাটাগুলো সংগ্রহ করছি, ঠিক আজকে আমরা ওই একই বোর্ডলগের ডাটা নিয়ে প্রিকাস্ট ফাইলের ফাইল ক্যাপাসিটি বের করব এবং এই প্রিকাস্ট ফাইলের ক্যাপাসিটিকে আমরা কাস্টিং সিটু ফাইলের ক্যাপাসিটির সাথে কম্পেয়ার করব। তো শুরু করা যাক। আমরা যদি একটা কম্প্রেশন ফাইলের ফাইল ক্যাপাসিটির ইকুয়েশনটা দেখি, তাহলে ফাইল সাধারণত দুইভাবে লোড রেজিস্ট করে, একটা হলো স্ক্রিন ফ্রিকশন এবং এনবিআরই। আর হলো যে ফাইল ক্যাপাসিটি বের করার ইকুয়েশনে এটা স্ক্রিন ফ্রিকশন এবং এটা এন্ড বেয়ারিং এর ফোর্স। এখানে ডাব্লিউ হলো ফাইলের সেলফ ওয়েট। এই সেলফ ওয়েটের পরিমাণটা খুবই নগণ্য, এটা নেগলেক্টও করা যায়। কিউএস স্ক্রিন ফ্রিকশন রেজিস্ট্যান্স কিভাবে আসতেছে, এএস ইন্টু এফএস। এএসটা হলো ফাইলের পেরিফেরিয়াল এরিয়া, এফএসটা হলো স্ক্রিন ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অন ইউনিট সারফেস এরিয়া। মানে হলো যে একটা লাঠিকে যদি আমরা ধরি আর কি হাত দিয়ে, তাহলে আমাদের যে অংশটুকু যেভাবে যে অংশে আমরা গ্রিপ করি, এইটাই হলো ফ্রিকশনাল এরিয়া। ফাইলের ক্ষেত্রে কি হবে, ফাইলটা যদি সার্কুলার হয় তাহলে এটার পেরিমিটার পাইডি এবং ফাইলের লেন্থ গুণ করলে এই স্ক্রিন ফ্রিকশন এরিয়াটা চলে আসবে। কিউবি এন্ড বেয়ারিং রেজিস্ট্যান্স, এটা হলো ফাইল টিপ, একদম ফাইলের সর্বশেষ মাথার যে এরিয়াটা। সাধারণত আমরা ক্রস সেকশনাল এরিয়া ক্যালকুলেশন করি। এফ বিটা হলো এন্ড বেয়ারিং রেজিস্ট্যান্স অন ইউনিট টিপ এরিয়া অফ ফাইল। তো এরিয়াটা আসবে সার্কুলার হলে পাই ডি স্কোয়ার বাই 4। এখন নির্দিষ্ট ডায়া বা সাইজের ফাইল এবং এটার কতটুকু লেন্থের, এই জিনিসগুলো জিওমেট্রিক ডাইমেনশন আমরা সিলেক্ট করলে এএস এবং এবি এটার ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে মূল যে বিষয়টা সেটা হলো এফএস এবং এফবি। এটা আমরা বোর্ডলগের ডাটাতে কিভাবে ক্যালকুলেশন করব, এর আগেরটাতেও আমরা দেখাইছি কাস্টিং সিটু ফাইলের ক্ষেত্রে, প্রায় এটা সিমিলার। তবে আজকে আমরা এটা প্রিকাস্ট ফাইলের ক্ষেত্রে এফএস এবং এফবির ভ্যালুটা কিভাবে বের করতে হয় এটা আমরা দেখাবো বিএনবিসি কোড থেকে। আমাদের কোডে এটার জন্য যেতে হবে সেকশন 3.10.1.13, axial capacity of driven precast file in cohesive soil using SPT values। এখানে cohesive soil এর জন্য SPT ভ্যালু থেকে স্ক্রিন ফ্রিকশন এবং এন্ড বেয়ারিং এর ইকুয়েশন দেওয়া আছে এবং 3.10.1.16 এখানে দেওয়া আছে কোহেশন বেস সয়েল, এটার জন্য ইকুয়েশন গুলো দেওয়া আছে। এটা আবার এখানে দুই ধরনের মাটি সাব ক্যাটাগরি বিভক্ত করে দেওয়া হয়েছে, একটা হলো স্যান্ড, একটা হলো নন প্লাস্টিক সিল্ট। এটার জন্য এখানে দুইটা ইকুয়েশন। তো আমরা এখন প্রিকাস্ট ফাইলের জন্য সেল ক্যাপাসিটিটা বের করব। এই ইকুয়েশন গুলো দেখাইলাম, এগুলাকে ব্যবহার করে প্রিকাস্ট ফাইল সাধারণত স্কোয়ার শেপের হয়। তো এটা প্রিকাস্ট ফাইলের একটা সেকশন স্কোয়ার শেপের, সাইড গুলো বি। আমরা এখানে 450 mm সাইজের ফাইলের জন্য এই ক্যালকুলেশনটা করব, যেটা 20 ইঞ্চি ফাইল বা 500 mm ডায়া সার্কুলার ফাইলের থেকে একটু বেশি হবে আর কি, ক্রস সেকশনাল এরিয়া এবং পেরিমিটারের দিক থেকে। আবার যদি আমরা 400 mm সাইজের প্রিকাস্ট ফাইল বিবেচনা করি তাহলে সেটা আবার
500 mm কাস্টিং সিটু পাইলের থেকে কম হয় আর কি। তো আমরা এখানে 450 mm স্কোয়ার সাইজের প্রিকাস্ট পাইলের জন্য পাইল ক্যাপাসিটি বের করব। এখানে আমরা ইকুয়েশন গুলা এখানে দেখাইছি। স্কিন ফ্রিকশন ইকুয়েশন, ক্লে স্যান্ড নন প্লাস্টিক ফিল্ডের জন্য এই এটা, এবং এন্ড বেয়ারিং এর ইকুয়েশন গুলো ক্লে স্যান্ড নন প্লাস্টিক ফিল্ডের জন্য এগুলা। তো আমরা প্রথম আলোচনাতে যেভাবে দেখাইছিলাম, আমরা প্রথমেই বিভিন্ন ডেপথের জন্য সয়েলের টাইপ, মাটি কি ধরনের মাটি এটাকে আমরা আইডেন্টিফাই করে নিব এবং এখানে সেটা ইনপুট দিব। এই বোরলগের আমরা এই যে এখানে বিবরণ গুলো দেওয়া আছে, মাটির বিবরণ, এখানে এই বিবরণ গুলা পড়ে আমরা কোন ডেপথে কি টাইপের মাটি আছে এটা আমরা আইডেন্টিফাই করে এখানে লিখব সুবিধার জন্য, ক্যালকুলেশনের সুবিধার জন্য। এবং তার পাশে এসপিটিএন ভ্যালু গুলা, ফিল্ড এসপিটি, এখানে এসপিটি ভ্যালু গুলা আমরা ইনপুট করব। এরপরে এখানে N60 বার হলো যে কোনো লেয়ারের, যে লেয়ারে আমরা N60 বার বের করব সেই শুরু থেকে শেষ পর্যন্ত যে এসপিটি ভ্যালু গুলো আছে এগুলোর এভারেজ, মানে এটা যদি বের করি এই লেভেলে, তাহলে এখান থেকে এই পর্যন্ত সবগুলোর এভারেজ ভ্যালু এখানে নিয়ে বের হবে। এরপরে N60 হলো পার্টিকুলার ডেপথে এসপিটি ভ্যালু, যে ডেপথে এসপিটি ভ্যালু যেটা দেওয়া আছে বোরলগে ওটাই N60 ভ্যালু। আমরা এখন এফএস এর ভ্যালু ক্যালকুলেশনের সময় এই যে স্যান্ডেল লেয়ার, ক্লে লেয়ার, যে লেয়ার গুলা যে টাইপের সয়েল সেই টাইপের ইকুয়েশন এখানে আমরা ইনপুট করব। এখানে স্যান্ডের জন্য এক ধরনের ইকুয়েশন আছে, ক্লে এর জন্য এক ধরনের ইকুয়েশন আছে, নন প্লাস্টিক ফিল্ডের জন্য এক ধরনের ইকুয়েশন আছে। এখানে আমি যেটা যে কৌশলটা অবলম্বন করছি সেটা হলো, এখানে আমরা ক্লে স্যান্ড নন প্লাস্টিক ফিল্ডের ইকুয়েশন গুলো কম্পাইল করে রাখছি, জাস্ট যেটা যেখানে যে টাইপের সয়েল সেই টাইপের সয়েলের ইকুয়েশনটা এখান থেকে কপি পেস্ট করে এখানে বসাই দিচ্ছি। সিমিলারলি এন্ড বেয়ারিং রেজিস্ট্যান্স, এটাও একইভাবে এই ইকুয়েশন গুলা ফলো করে এখানে দেওয়া হয়েছে, ইকুয়েশন গুলো এখানে ইনপুট করা হয়েছে। এখন করার পরে এখানে পাইল সাইজ দেওয়ার পরে স্কিন ফ্রিকশন, এন্ড বেয়ারিং, এখানে টোটাল স্কিন ফ্রিকশন এবং এন্ড বেয়ারিং রেজিস্ট্যান্সটা চলে আসছে। আর এটা হলো ওয়েট অফ পাইল। প্রথমে বলছিলাম যে ওয়েট অফ পাইল নেগলেজিবল, এটাকে হিসাব না করলেও চলে আর কি, অনেকে বাদ দিয়ে দেয়, বাট আমি এখানে এইটা ক্যালকুলেশন করছি। এখন আলটিমেট ক্যাপাসিটি, স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স এবং এন্ড বেয়ারিং রেজিস্ট্যান্স যোগ করে এখান থেকে পাইল ওয়েটটা বিয়োগ করলে যেটা আসবে সেটা আলটিমেট ক্যাপাসিটি। ফ্যাক্টর অফ সেফটি 2.5 দিয়ে আমাদের অ্যালাউয়েবল পাইল ক্যাপাসিটি চলে আসছে, এগুলা কিলোনিউটনে, এটা টিপে এবং এটা টনে। ফ্যাক্টর অফ সেফটি কত হবে এটা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা আছে। তারপরে সংক্ষেপে আমরা বলি যে টেবিল 6.3.10a, factor of safety for deep foundation for downward and upward load। এখানে একটা তথ্য বিবেচনা করে এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য টেবিল দেওয়া আছে। এটা ডিজাইন লাইফ, কতদিনের জন্য ডিজাইন করা হচ্ছে, কত বছরের জন্য, প্রবাবিলিটি অফ ফেইলিয়ার, এরপরে হলো ডিজাইন ফ্যাক্টর অফ সেফটি, স্ট্রাকচারটা কি টাইপের স্ট্রাকচার হবে, মনুমেন্ট, পার্মানেন্ট না টেম্পোরারি। তো আমরা সাধারণত পার্মানেন্ট বিবেচনা করি। তারপরও টাইপের উপর ভিত্তি করে এখানে এটা হলো যে এখানে যে গুড কন্ট্রোল, নর্মাল কন্ট্রোল, পুর কন্ট্রোল, ভেরি পুর কন্ট্রোল, এগুলো হলো যে কোয়ালিটি কন্ট্রোল, কনস্ট্রাকশন কোয়ালিটি কন্ট্রোল ইন টার্মস অফ ডিজাইন কোয়ালিটি, ইন টার্মস অফ কনস্ট্রাকশন কোয়ালিটি, ইন টার্মস অফ ম্যাটেরিয়ালস ওভারঅল। এটা এখানে ইঞ্জিনিয়ারিং ফিলোসফির বিষয় আর কি,
তিনি প্র্যাকটিস করবে। তো আমরা যদি ভালো ধরনের কোয়ালিটি কন্ট্রোল করতে পারি, সেক্ষেত্রে আমরা ফ্যাক্টর অফ সেফটি কমায় নিতে পারি, সেটা 2 পর্যন্ত নেওয়া যায়। আর যদি সেখানে আমার কনস্ট্রাকশন কোয়ালিটিতে ভালো কন্ট্রোল না থাকে, সেখানে ফ্যাক্টর অফ সেফটি 3 অথবা এর বেশিও আমাদের কোডে 3.5 পর্যন্ত বলা আছে। তো আমরা এখন এটা প্রিকাস্ট ফাইল ক্যাপাসিটি আমরা 16.5 মিটার ডেপথের জন্য বা 55 ফিট ডেপথের জন্য আমরা ক্যাপাসিটি পাইলাম 90.4 টন। এখন আমরা প্রথম আলোচনা যেটা করছিলাম আর কি, সেটার সাবস্টেন্সি টু পাইলের ক্ষেত্রে আমরা সিমিলার ডেপথে দেখি ক্যাপাসিটি 34.7। তো ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আমরা ইঞ্জিনিয়াররা কেন ডিপ ফাউন্ডেশনের ক্ষেত্রে প্রিকাস্ট ফাইল বেশি প্রিফার করি, যদি করার মতো ফ্যাসিলিটি থাকে কনস্ট্রাকশন সাইটের আশেপাশে। এখন এখানে 20 ইঞ্চি সার্কুলার পাইল বা 500 সার্কুলার কাস্ট ইন সিটু পাইলের যে ক্যাপাসিটি, সেটা আমরা যদি 18 ইঞ্চি বাই 18 ইঞ্চি অথবা 450 বাই 450 স্কোয়ার সাইজের প্রিকাস্ট পাইলের সাথে তুলনা করি, প্রায় 2.5 গুণেরও বেশি, 3 গুণেরও কাছাকাছি। স্বাভাবিকভাবে আমি যদি প্রিকাস্ট পাইল দিয়ে ডিপ ফাউন্ডেশন কনস্ট্রাকশন করি, আমার খরচ কম হবে। কাস্ট ইন সিটু পাইলের যদি 100টা পাইল লাগে, এখানে আমার পাইল লাগবে 40টা। এখন আমি প্রিকাস্ট পাইলের সাইজ যদি একটু কমায় নিয়ে আসি, 400 করি, সেক্ষেত্রে কি হয় আমরা একটু দেখি। সেক্ষেত্রে আমাদের এই 16.5 মিটার ডেপথের পাইল ক্যাপাসিটি আসতেছে 72.9 টন। কাস্ট ইন সিটুর ক্ষেত্রে সেটা 34.7। স্টিল এখনো দ্বিগুণের উপরে ক্যাপাসিটি আসবে। এখন এত পার্থক্য হচ্ছে কি কারণে? অনেকগুলো কারণই বলা যায়। এক নম্বরে বলা যায় যে প্রিকাস্ট পাইল রিলায়েবল অনেক, কাস্ট ইনস্টিটিউট থেকে প্রিকাস্ট পাইলটা অনেক রিলায়েবল কনস্ট্রাকশনের দিক থেকে। কারণ আমি যে কনস্ট্রাকশন করতেছি প্রিকাস্ট পাইলে আমি চোখের সামনে সেটা দেখতে পারতেছি, আমার কংক্রিটিংটা কেমন হইলো, সেটা কিউরিং ঠিক মতো হইলো কিনা। ইভেন আমরা যদি সিলিন্ডার কাস্টিং করি, পাইল ড্রাইভিং এর আগে আমরা সিলিন্ডার টেস্ট করে সেটা কনফার্মও করে নিতে পারি। কিন্তু কাস্ট ইনস্টিটিউট পাইলের ক্ষেত্রে সেটা সম্ভব হয় না। আমরা এত নিচে এই ঢালাইগুলা করি, মানে আমরা বলি ইনঅ্যাক্সেসিবল, সেটা কংক্রিটের কোয়ালিটি কেমন হইলো না হইলো এটা আসলে কনফার্ম করা যায় না। তো সেখানে রিলায়েবিলিটি একটা বিগ ইস্যু। 2 নাম্বার হলো যে বোর্ড পাইলের ক্ষেত্রে, কাস্ট ইন সিটু পাইলের ক্ষেত্রে আমরা যে বোরিং করতেছি, বোরিং করার কারণে এই যে স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্সের যে সারফেসটা, এই সারফেসটা ডিস্টার্ব হচ্ছে। পেরিফেরি এরিয়া বরাবর যে মাটিটা থাকে, সেটা অ্যাকচুয়ালি বাস্তবে এরকম থাকে না। আর বলা যায় যে প্রিকাস্ট পাইল ড্রাইভ করার ক্ষেত্রে আমরা যে পাইলটা ড্রাইভ করতেছি, সেখানে মাটির ভিতর থেকে কোনো মাটি উপরে ফেলে দিতে হচ্ছে না, বের হয়ে যাচ্ছে না। তার মানে যে পরিমাণ মাটি আছে তার ভিতরে আমরা যে পাইল ড্রাইভ করতেছি, মাটিটা ডেনসিটি আরো ইনক্রিজ করতেছে। এরপরে আমরা বলতে পারি কাস্ট ইন সিটু পাইলের কনস্ট্রাকশনে আমরা পাইলের খাতা নামানোর পরে নিচে এন্ড বেয়ারিং এর রেজিস্ট্যান্স, ইনঅ্যাক্সেসিবল জায়গা, আমরা এন্ড বেয়ারিংটা ফুললি মোবিলাইজ হচ্ছে কিনা বা হবে কিনা, সেটা প্রিকাস্ট পাইলের যেরকম আমরা পুরোপুরি নিশ্চিত থাকতে পারি, কাস্ট ইন সিটু পাইলের ক্ষেত্রে ওইভাবে নিশ্চয়তা পাওয়া সম্ভব না, এটা টেস্ট ছাড়া আর কি, লোড টেস্ট না করে। এখন আমরা দেখলাম প্রিকাস্ট পাইলের থিওরিটিক্যাল ক্যাপাসিটি সিমিলার কাস্ট ইন সিটু পাইলের থেকে অনেক বেশি, প্রায় দ্বিগুণেরও বেশি। তবে প্রিকাস্ট পাইল করতে গেলে কিছু বিষয় আছে যেগুলোতে সতর্ক থাকতে হবে। 1 নম্বর হলো প্রিকাস্ট পাইলের ডিজাইন কাস্ট ইন সিটু পাইলের ডিজাইনের মতো এত সহজ সরল না। কাস্ট ইন সিটু পাইলে যেমন 1% রেইনফোর্সমেন্ট কনসিডার করলেই যে স্ট্রাকচারাল ক্যাপাসিটি আসে, সেটা জিওটেকনিক্যাল ক্যাপাসিটি থেকে অনেক কম থাকে।
ওই কাস্টম ইন সিটু ফাইলের ক্ষেত্রে ডিজাইনের বিষয়গুলো অত জটিল না, বা অত সেভাবে ডিজাইনের বিষয়গুলো সেভাবে অত গুরুত্ব দিতে হয় না। কিন্তু বিকাশ ফাইলের ক্ষেত্রে ডিজাইনের সময় এটা যেহেতু জিওটেকনিক্যাল ক্যাপাসিটি অনেক বেশি, স্ট্রাকচারাল ক্যাপাসিটি বের করার জন্য ডিজাইনটা করতে হয়। 1% রেনফোর্সমেন্টে নাও হতে পারে, রেনফোর্সমেন্ট বাড়াইতে হয়। এরপরে এর লেন্থ সাইজ রেশিওর উপরে মিনিমাম রেনফোর্সমেন্টের দিক নির্দেশনা আছে, বাধ্যবাধকতা আছে। এরপরে ডিজাইনের সময় যেটা কনসিডার করতে হবে যে আমরা বিকাশ ফাইলটা যখন ক্রেন দিয়ে আমরা খাড়া করব বা এটাকে কোনো অন্য কোথাও কনস্ট্রাকশন করে যখন সাইটে নিয়ে আসব, এটা হ্যান্ডেলিং কন্ডিশন গুলোকে বিবেচনা করতে হবে যে আমরা বিকাশ ফাইলটাকে কিভাবে উপরে তুলতেছি। তারপরে এটাকে এরপরে আমরা বিকাশ ফাইলটাকে যে ড্রপ হ্যামার দিয়ে আমরা হ্যামারিং করব, সেটার ওজন কত হবে, সেটার হাইট কত হবে। তারপরে আরো কিছু বিষয় আছে, যেমন যেহেতু এখন সয়েল টেস্টের ডাটাগুলো তেমন একটা রিলায়েবল না আর কি, তো আমাদের ড্রাইভ করার সময় ফাইল কোথাও আটকে গেল বা ভেঙে গেল, এরকম যাতে না হয় সেজন্য আমরা প্রত্যেকটা ফাইল ক্যাপে একটা করে সয়েল টেস্ট করতে হবে। মূলত বিকাশ ফাইল করতে গেলে ইঞ্জিনিয়ার বা কনসালটেন্টের ডিরেক্ট ইনভলভমেন্ট জরুরি, এবং ভালো সুপারভিশন ছাড়া এই কাজ করা যাবে না। কন্ট্রাক্টরও চুজ করতে হবে অভিজ্ঞতা সম্পন্ন। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আলোচনাটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।